আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, প্রাইমারি পরীক্ষা ২০২৪ দ্বিতীয় পর্যায়, এটার ইংরেজি অংশটা আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা একটা নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করব এবং ব্যাখ্যা সহ আলোচনা করব। পরীক্ষাটা হয়েছে আজকে ২ ফেব্রুয়ারি ২০২৪। খেয়াল করেন, প্রথম যে প্রশ্নটা, থ্যাংক ইউ ভেরি মাচ, এই বাক্যে ভেরিটা কি? খুবই সিম্পল। ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আর নাউন প্রোনাউন ছাড়া অন্যদেরকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। এখানে মাছকে মডিফাই করেছে কোনটা? ভেরি। তার মানে ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। পরে খেয়াল করেন ২ নম্বর যে প্রশ্ন, খুবই সিম্পল একটা প্রশ্ন, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই বাক্যে ওয়াকিংটা কি? শোনেন, ওয়াকিংটা হচ্ছে জেরান্ড। খেয়াল করেন, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তাকে জেরান্ড বলে আমরা সবাই জানি। জেরান্ড চেনার খুবই সিম্পল একটা টেকনিক হচ্ছে সাবজেক্টের জায়গায় বসে অবজেক্টের জায়গায় বসে আরেকটা টেকনিক বলেছে, এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। খেয়াল করেন, এটা ভার্ব প্লাস আইএনজি, ওয়াকিংটা ভার্ব প্লাস আইএনজি, এটা দেখেন তার মানে জেরান্ড। আবার এটা দেখেন সাবজেক্টের জায়গায় বসছে, তার মানে জেরান্ড। আবার এটাকে কি করা যায়? ইট দ্বারা রিপ্লেস করা যায়। আমরা বলতে পারি ইট ইজ গুড ফর হেলথ। আর জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এই সম্পৃক্ত হচ্ছে অনেক টিউটোরিয়াল আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আছে। আপনারা যেটা করবেন আমি ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা দেখে নেবেন। খেয়াল করেন ৩ নম্বর যে প্রশ্ন, শি কপিড দ্য ওয়ার্ড, এখানে কপিড শব্দটা কি? আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভার্ব। শোনেন, কপি যখন হচ্ছে নাউন হয় তার মানে হচ্ছে প্রতিলিপি অর্থাৎ অথবা কি নকল। আর কপি যখন ভার্ব তার মানে হচ্ছে প্রতিলিপি করা অথবা কি নকল করা। আমরা জানি যে কোনো সাবজেক্টে অবশ্যই ভার্ব থাকবে। শি হচ্ছে একটা, যে কোনো বাক্যে অবশ্যই ভার্ব থাকবে। শি হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্টের পর অবশ্যই কি থাকবে? ভার্ব থাকবে। তার মানে হচ্ছে কপিড হচ্ছে এখানে কি ভার্ব। পরে খেয়াল করেন ৪ নম্বর যে প্রশ্ন, শি উড ডেশ অ্যারেস্টেড ইফ, শি হবে শি হ্যাড ট্রাইড আনফেয়ার মিনস, মানে সে অ্যারেস্ট হইতো যদি সে মানে নকল করার চেষ্টা করতো বা মানে কোনো একটা অনৈতিক উপায় নেওয়ার চেষ্টা করতো। খেয়াল করেন এটার উত্তর যেটা হবে হ্যাভ বিন। খেয়াল করেন এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল বলছি? থার্ড। আমরা জানি ৩টা কন্ডিশনাল আছে। থার্ড কন্ডিশনাল যে, এটা স্ট্রাকচার হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তী অংশে যেটা হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা কি মাইট হ্যাভ, তারপরে মূল ভার্বের কি হবে? V3। খেয়াল করেন এখানে ইফ হি হ্যাড ট্রাইড, তার মানে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু আছে তার মানে আমাদের কি হবে? উড হ্যাভ বিন। উড হ্যাভ হবে, তাই তো? তারপর মূল ভার্বের V3 উড, তারপরে কি হবে? হ্যাভ। এখন দেখেন উড এর পরে হ্যাভ আছে একমাত্র কোথায়? অপশন সি তে। তার মানে উড হ্যাভ, আর বিন হচ্ছে এখানে V3। ওকে, ও বিন হয়েছে কেন? কারণ এটা পেসিভ। বাক্যটা হচ্ছে শি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, সে অ্যারেস্ট হইতো। তার মানে পেসিভ যেহেতু আছে কি হয়েছে? বিন। আর মূল ভার্ব হচ্ছে এখানে অ্যারেস্টেড। খেয়াল করেন পরে যেটা আসছে ৫ নম্বর যে বাক্যটা, প্যান থ্রু দ্য লাইন, খুবই কমন একটা হচ্ছে অনুবাদ আসছে। শোনেন, প্যান থ্রু সামথিং মানে হচ্ছে কোনো কিছু কেটে দেয়া। তার মানে প্যান থ্রু দ্য লাইন মানে কি? লাইনটি কেটে দেয়া। আর এখানে আমি আরেকটা চমৎকার বিষয় নিয়ে আসছি। শোনেন, পেন মানে কলম, আমরা সবাই জানি। আর পেনের আরেকটা মানে হচ্ছে খোয়ার, তার মানে যেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি কি করা হয়? রাখা হয়। আরেকটা মানে হচ্ছে পেন মানে কিন্তু রাজহাঁস। ওকে, থ্যাংক ইউ। পরে আমরা সামনে যেতে চাচ্ছি। আমাদের ৬ নম্বর যে প্রশ্ন, এটাও খুব সহজ একটা প্রশ্ন আসছে। অ্যাডজেসেন্ট টু, এই যে ফ্রেজ, এটার মানে কি? শোনেন, অ্যাডজেসেন্ট টু মানে হচ্ছে নিকটবর্তী। আমরা বললাম অ্যাডজেসেন্ট মানে হচ্ছে নিকটবর্তী বা সন্নিহিত। যেমন আমি যদি বলি অ্যাডজেসেন্ট টু দ্য স্টেশন, তার মানে স্টেশনের কাছে, স্টেশনের নিকটবর্তী, তাই তো? তার মানে অ্যাডজেসেন্ট টু সঠিক উত্তর হচ্ছে কোনটা? নিকটবর্তী। খুবই সিম্পল। অনেক খেয়াল করেন ৭ নম্বর যে প্রশ্নটা, এটা হয়তো অনেকে হয়তো ভুল দাগিয়েছে, আমার কাছে মনে হচ্ছে। ওয়ান হু ডিলস ইন ক্যাটল, মানে যে হচ্ছে গবাদি পশু পাখি ইত্যাদি নিয়ে ব্যবসা করে, তাকে কি বলে? ওকে, খেয়াল করেন এটার উত্তর হবে ড্রোভার। উত্তর কি হবে? ড্রোভার। শোনেন, ড্রোভার মানে হচ্ছে পশু ব্যবসায়ী, অর্থাৎ যে পশু তাড়িয়ে বিক্রয় কিন্তু নিয়ে যায় যার পেশা। পশু তাড়িয়ে বিক্রয় কিন্তু নিয়ে যাওয়া যার পেশা তাকে আমরা বলি ড্রোভার। ওকে, পরে দেখেন জকি। জকি মানে ঘোড়সওয়ার। আর জকি যখন ভার্ব হবে তার মানে হচ্ছে প্রতারণা করা। আর সেলার মানে বিক্রেতা, আমরা জানি। অপশনের মানে হচ্ছে নিলামদার। ওকে, তার মানে এখানে সঠিক উত্তর কোনটা হবে? ড্রোভার। আমরা সামনে যেতে চাচ্ছি। আমাদের ৮ নম্বর যে প্রশ্ন, কোটি সঠিক বানান। এই বানানটা হচ্ছে অনেকে হয়তো পেরেছেন। খেয়াল করেন খুবই সিম্পল, প্যান্ডুলাম। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। মনে রাখার টেকনিক হচ্ছে পেন, তারপরে ডিইউ, তারপরে লাম, তার মানে লামে হচ্ছে ইউ হবে। পেন্ডুলাম মানে কি? দোলক। আর এটা মনে রাখার টেকনিক হচ্ছে, খেয়াল করেন দুইটাতেই কি থাকবে? ইউ থাকবে। ডিইউ তো থাকবে অবশ্যই, লামে কি থাকবে? ইউ থাকবে। ওকে,
পরে খেয়াল করে 9 নম্বর যে প্রশ্ন, হোয়াট ইজ এন এপিক? খুবই কমন একটা প্রশ্ন। এটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম পেরেছেন। এটা মানে হচ্ছে লং পোয়েম। আমরা যেটা বলছি এপিক মানে মহাকাব্য, তার মানে এ লং পোয়েম। আর ডি নাম্বারে দেখেন এ সেটিভ লিখেছে। সেটিভ বলে আসলে কোনো কিছু নেই। শব্দটা হওয়া উচিত ছিল স্যাটায়ার। আর স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গ রচনা। ওকে? তারপর আমাদের 10 নাম্বার মেটিকুলাস। মেটিকুলাস শব্দের অর্থ হচ্ছে কি? অর্থ যেটা হবে যত্নবান, তার মানে অপশন হবে সি। খেয়াল করেন, আপনার বোর্ডে একটু তাকান। মেটিকুলাস মানে হচ্ছে খুঁটিনাটি ব্যাপারে যে অতি যত্নশীল, অর্থাৎ অতি সতর্ক যে, তার মানে উত্তর কোনটা হবে? যত্নবান। আর এখানে বি নাম্বার অপশন দেখেন মাধ্যমিক পাস দিয়েছে। আমি ধারণা করছি যে মাধ্যমিক পাস কেন দিয়েছে? একটা শব্দ আছে মেট্রিকুলেশন। মেট্রিকুলেশন মানে হচ্ছে প্রবেশিকা পরীক্ষা। প্রবেশিকা মানে বর্তমান হচ্ছে যেটা মাধ্যমিক পর্যায়ে, এটাকে কি বলে? মেট্রিকুলেশন। আমরা বলতাম যে মেট্রিক পাস করেছে, তার মানে মাধ্যমিক পাস করেছে। ওকে, বাট মেটিকুলাস মানে হচ্ছে যত্নবান, বাট মেট্রিকুলেশন মানে হচ্ছে মাধ্যমিক, তাই তো? পরে খেয়াল করেন আমাদের 11 নম্বর, এটাও খুব সহজ একটা প্রশ্ন। ওর শব্দটা অ্যাডজেক্টিভ, ওর শব্দটি অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি? ওকে, এটা হবে কম্পারেটিভ। খেয়াল করেন ওর্স শব্দটার পজিটিভ হচ্ছে ব্যাড, তারপরে কম্পারেটিভ হচ্ছে ওর্স, তারপরে সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট। তার মানে অনেক পরীক্ষায় আসছে ওর্স্ট। ওর্স্ট হচ্ছে সুপারলেটিভ, কিন্তু ওর্স হচ্ছে কি? কম্পারেটিভ। ওর্স মানে অধিকতর মন্দ বা অধিকতর খারাপ খারাপ, তার মানে ওর্স। ওকে, এটা কোন ডিগ্রি হবে? এটা হচ্ছে কম্পারেটিভ। পরে খেয়াল করেন 12 নম্বর প্রশ্নটা, ফেয়ার শব্দটি দ্বারা কি বোঝায়? ওকে, একটু কনফিউশন হয়ে যেতে পারে, বাট আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, ফেয়ার এখানে মানে কি হবে বলেন তো? ফেয়ার মানে ভাড়া। শোনেন, ফেয়ার মানে হচ্ছে ভাড়া। আর ব্র্যাকেটে একটা শব্দ লিখেছি বিল অফ ফেয়ার। এই বিল অফ ফেয়ার মানে খাবারের মেনু বা খাবারের তালিকা। এটা বিশেষ পরীক্ষার প্রশ্নটা আসছে। তারপর দেখেন FAIR, ফেয়ার যখন অ্যাডজেক্টিভ তখন এটার মানে হচ্ছে সুষ্ঠু অথবা ন্যায্য। আবার ফেয়ার যখন নাউন তখন সেটা হচ্ছে মেলা। এখন অপশন বি এবং অপশন সি খেয়াল করেন। শোনেন, ফেয়ার মানে হচ্ছে মেলা, ফেয়ার মানে হচ্ছে সুষ্ঠু। ফেয়ার মেলা কখন হবে? যখন নাউন হবে। ফেয়ার সুষ্ঠু কখন হবে? যখন কি হবে? অ্যাডজেক্টিভ। আর ভয় দেখানো বা ভয়, এটা হচ্ছে ফেয়ার। FEAR, ফেয়ার। আশা করি আজকে এটার পরে আপনাদের এই সমস্ত সন্দেহের অবসান হচ্ছে। পরে যদি আমি যাই 13 নম্বর প্রশ্ন, খেয়াল করেন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এটা আমি আশা করব হয়তো আপনারা ম্যাক্সিমাম পেরেছেন। এটা সঠিক উত্তর হচ্ছে সি। খেয়াল করেন হোম শব্দটা নাউন হয়, হোম শব্দটা কি হয়? অ্যাডভার্ব হয়। শোনেন, হোম যখন নাউন হবে তার মানে এটা মানে হচ্ছে বাড়ি, কিন্তু হোম যখন অ্যাডভার্ব এটা মানে কি? বাড়িতেই। মানে হোম যদি অ্যাডভার্ব হয় তাহলে তার সামনে প্রিপোজিশন বসে না, তার মানে টু বা এট এগুলো কোন প্রিপোজিশন বসবে না। তার মানে সঠিক বাক্য হচ্ছে সি নাম্বারটা পড়েন, হি রিচ এট দ্য হোম ইয়েস্টারডে। এই বাক্যটা ভুল। সঠিক কোনটা হবে? হি রিচ হোম ইয়েস্টারডে। এখানে হোমের সামনে কোনো প্রিপোজিশন বসবে না। কেন বসবে না? হোমটা হচ্ছে এখানে কি? অ্যাডভার্ব। পরে যদি যাই আমি 14 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, এটা খুব সহজ একটা প্রশ্ন। মেনি শব্দের সিনোনিম কোনটা? শোনেন, মেনি মানে হচ্ছে নিউমারাস, তারপর এনরমাস, সেভারালি, সবগুলা মানেই তো অনেক। তার মানে উত্তর যেটা হবে অল অফ দ্য আনসার্স। তারপর 15 নম্বর প্রশ্ন, প্রেজ শব্দের অ্যান্টোনিম কোনটা? শোনেন, প্রেজ শব্দের মানে হচ্ছে প্রশংসা করা। আর স্কোল্ড মানে গালি দেয়া, রিবিউক মানে তিরস্কার করা, রেপ্রিমেন্ড মানে সমালোচনা করা। তার মানে যেটা বলছিলাম, স্কোল্ড, তারপরে রিবিউক, তারপরে রিপ্রিমেন্ড, এই সবগুলা হচ্ছে সিনোনিম। আর এটা কার অ্যান্টোনিম বলেন তো? প্রেজ। প্রেজ মানে প্রশংসা করা, আর স্কোল্ড, রিবিউক বা রিপ্রিমেন্ড মানে কি? সমালোচনা করা বা তিরস্কার করা। তার মানে এটা কি হবে? অ্যান্টোনিম। উত্তর যেটা হবে অল অফ দ্য আনসার্স। তারপর 16 নম্বর প্রশ্নটা খেয়াল করুন, হি ইজ স্টিক ড্যাশ নাথিং। আচ্ছা, এখানে যে বিষয়টা একটু বলতে চাই, এখানে উত্তর দিতে হবে কোনটা? টু দিতে হবে। নর্মালি হচ্ছে স্টিক টু মানে কি? লেগে থাকা। স্টিকের পরে নর্মালি টু প্রিপোজিশনটা বসে। স্টিক টু মানে লেগে থাকা, আর একটা সিনোনিম হচ্ছে অ্যাডহিয়ার টু। তবে স্টিক অ্যাট নাথিং এটা হচ্ছে একটা ইডিয়ম। স্টিক অ্যাট নাথিং, আমি ধারণা করছিলাম স্টিক যেহেতু নাথিং আছে, এখানে অ্যাড শব্দটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ছিল। অ্যাড যেহেতু নাই তার মানে টু দিতে হবে। শোনেন, স্টিক এট নাথিং মানে হচ্ছে টু বি উইলিং টু ডু এনিথিং ইন অর্ডার টু অ্যাচিভ সামথিং, মানে কোনো কিছু করার জন্য যে কোনো কিছু মানে করবে সে, এরকম যে অবস্থাটাকে আমরা কি বলি? স্টিক অ্যাট নাথিং। তার মানে সঠিক উত্তর ছিল অ্যাট নাথিং, কিন্তু অ্যাড যেহেতু নাই এখানে আমরা কোনটা দিব? টু দিব। তারপর 17 নম্বর, উই আর হ্যাভিং আ ফ্রেন্ডলি অ্যাবাউট ফুটবল। আচ্ছা, একটা ফ্রেন্ডলি কি বলেন তো? ফুটবল সম্পর্কে একটা ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। এখানে কোনটা? হুইসপার তো হচ্ছে কি কানে কানে কথা বলে, এটা তো হওয়ার সুযোগ নেই।
রিপোর্ট, এটা তো কানে করা এটা তো হওয়ার সুযোগ নেই। গসিপ অথবা চ্যাট, বাট এখানে সঠিক উত্তর কোনটা হবে? চ্যাট। শোনেন, আরেকটা শব্দ যেটা ফ্রেন্ডলি সাথে সবচেয়ে বেশি রিলেটেড সেটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ অথবা ফ্রেন্ডলি গেম, যেটা আমরা বারবার শুনে থাকি। ফ্রেন্ডলি ম্যাচ বা ফ্রেন্ডলি গেম মানে হচ্ছে পুরস্কারের জন্য কোনো খেলা না, এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা খেলা, একটা প্রীতি ম্যাচ। ওকে, এখানে কোনো কি থাকবে না, মানে আজ কোনো পুরস্কার এগুলো থাকবে না। তবে এখানে উত্তর কোনটা হবে? ফ্রেন্ডলি চ্যাট। পরে খেয়াল করেন 18 নাম্বার, কোন গ্রন্থটি উইলিয়াম ব্লাক এর লেখা? খেয়াল করেন, খুবই মানে একটা প্রশ্নটা একটু কঠিন। তারপরে দেখেন উত্তর যেটা হবে দ্য স্কুল বই। দ্য স্কুল বই লিখেছেন উইলিয়াম ব্লাক। দ্য ট্রাভেলার লিখেছেন কি? অলিভার গোল্ডস্মিথ। তারপর ডেফোডিলস, এই কবিতাটার নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলেস এ ক্লাউড। তার মানে এই যে এটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর টু ডেফোডিল লিখেছেন রবার্ট হেরিক। খেয়াল করেন, ডেফোডিলস অনেক পরীক্ষায় আসছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর টু ডেফোডিল হচ্ছে রবার্ট হেরিক, আর স্কুল বয় হচ্ছে উইলিয়াম ব্লাক। আর তাকে যেটা বলা হয় পয়েট এন্ড পেইন্টার। আচ্ছা, দ্য স্কুল বই যে কবিতাটা এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে আছে কিন্তু, তার মানে একটা কমন একটা প্রশ্ন আসছে। ওকে, তারপর 19 নাম্বার যদি যাই, নিচের কোন গ্রন্থটি রচয়িতা হচ্ছে H.G. ওয়েলস? সবগুলো শোনেন, ইনভিজিবল ম্যান, দ্য টাইম মেশিন, দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মানে কমন কোনটা? সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা আসতো দ্য টাইম মেশিন। আমি দেখলাম কেউ উত্তর দিয়েছে দ্য টাইম মেশিন। শুধু টাইম মেশিন না, সবগুলাই কিন্তু H.G. ওয়েলস লিখেছেন। ওকে, সর্বশেষ প্রশ্ন 20 নাম্বার যে প্রশ্ন, আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক? খুব সহজ একটা প্রশ্ন আসছে, এটার উত্তর হচ্ছে আমেরিকা। শোনেন, আমেরিকার বিখ্যাত উপন্যাসিক হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তার সবচেয়ে বিখ্যাত সাহিত্য হচ্ছে কি? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর জন্য 1954 সালে তিনি কি করেছেন? সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন। সো আমি আশা করবো যে 20টা প্রশ্ন সলভ করেছি, আপনারা হচ্ছে অনেক কিছু জেনেছেন এবং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা উত্তরগুলো মেলাবেন। তারপর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।